Hi and welcome to RAHUL polity YouTube channel. আমি রাহুল চক্রবর্তী। তো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার 2024। আশা করি প্রত্যেকের এই নতুন বছর ভালো কাটবে, আনন্দে কাটবে। আর অবশ্যই এটুকুটাই বলবো যে প্রত্যেকটা বছর, একটা বছর গিয়ে একটা বছর আসে, প্রত্যেকটা বছরই আমাদের কাছে বলতে পারো নতুনত্ব কিছু আমাদের জীবনে এনে থাকি, ঠিক আছে। তো যাই হোক, সেই আশাতেই আমরা থাকব যে এই বছর আমাদের জীবনে নতুন কিছু অবশ্যই আনবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। তো বেশ কিছুদিন লাইভ ক্লাস বন্ধ ছিল, তার কারণ কিছুটা দিন আমি নিজেই বলতে পারো ছুটিতে ছিলাম, আমি একটুখানি ভ্যাকেশনে ছিলাম, তো সেই কারণে আমি লাইভ ক্লাস নিতে পারিনি। তো যেটা আমি তোমাদের সাথে শুরু করেছিলাম WBCS মেন এক্সামের PYQ ডিসকাশনস প্রত্যেক সোমবার 5:30। তো এই সোমবার যেহেতু 1 জানুয়ারি ছিল, ক্লাস বন্ধ ছিল, তো এই সোমবারের ক্লাসটাই আমি আজকে নিচ্ছি। তো এই যে ক্লাসটা WBCS মেন এক্সাম PYQ ডিসকাশন, এটা যেটা তোমাদের সাথে কথা ছিল যে সোমবার 5:30 সেই সময়তেই হবে, ঠিক আছে। আর যেটা আমি বলেছিলাম যে এবার থেকে বুধবার 6:30 থেকে কি থাকবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে নেক্সট উইক থেকে। নেক্সট উইক মানে তোমার 10 জানুয়ারি, 10ই জানুয়ারি থেকে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস, আজকের আমাদের আলোচনা। তো আজকে আমরা WBCS মেন এক্সামের PYQ যে আলোচনা করব, যে বছরের আমরা PYQ আলোচনা করব, সেটা হচ্ছে 2015। 2014 আমি ইতিমধ্যেই তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2015 সালের তোমার কোশ্চেন্স নিয়ে WBCS মেন এক্সাম। ওকে, তো চলো শুরু করা যাক আলোচনা। এবং এখানে আমি তোমাদের আগেও বলেছিলাম যে এই যে 100টা প্রশ্ন, এই 100টা প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে, যেগুলো একটুখানি ভালোভাবে আমাদের জানার প্রয়োজন আছে, মূলত আমি সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব এই সেশনে। তো 2015 সালে যে প্রশ্নগুলো এসেছিল, 100টা প্রশ্নের মধ্যে আমার মনে হয়েছে যে 21টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো এই 21টা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু আমি এটাও বলেছিলাম যে কোনো বছরের কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, তো তোমরা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করে দেব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। তো আমরা আজকে 2015 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, WBCS মেন এক্সাম ইন্ডিয়ান পলিটি। তো প্রথম প্রশ্ন আশা করি প্রত্যেকেই তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাঁ, গুড ইভিনিং এবং হ্যাপি নিউ ইয়ার টু অল, ঠিক আছে। আমরা একটুখানি বলতে পারো আমাদের যে রিদম, সেই রিদম আমাদের একটুখানি ব্রেক হয়েছে। তার কারণটা অবশ্যই কারণ আমি বেশ কিছু দিন আমি একটু ছুটিতে ছিলাম। তো ছুটি কাটিয়ে উঠেছি, আবার আমরা পুরো দস্তুর পুরো দমে আমরা ক্লাস শুরু করেছি। তো তোমাদের যেটা আমার কথা আগে থেকেই দেওয়া ছিল যে এখন থেকে ইউটিউবে তোমাদের দুটো করে লাইভ ক্লাস থাকবে। একটা হচ্ছে সোমবার, যেটা আমি তোমাদের সাথে PYQ আলোচনা করছি, আর বুধবার দিন থাকবে গিয়ে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ক্লাস। যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের শুরু হয়ে যাচ্ছে 10 জানুয়ারি থেকে। আর একটা দিনও ক্লাস আমি ইন্ট্রোডিউসড করব, সেই ডেটটা বা সেই ডেটা একটুখানি আমি দেখে নিই। সেইভাবে আমি আর একটা দিনও কিন্তু লাইভ ক্লাস আমি আমার এই চ্যানেলে আনবো। এবং আর একটা দিন যে লাইভ ক্লাস আমি আনবো, সেই লাইভ ক্লাসটা কি বিষয়ের ওপর হবে না হবে সেটা আমি একটুখানি ভাবনা চিন্তা করে আমি এই মাসের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন বিষয়ের ওপর আলোচনা হবে। কারণ একটা দিন তো আমরা PYQ আলোচনা করছি, একটা দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো আর একটা দিন, ঠিক আছে, আর একটা দিন আমরা কি বিষয়ের উপর আলোচনা করব সেটা আমি একবার একটুখানি ভাবনা চিন্তা করে নিয়ে সেই বলতে পারো মানে কন্টেন্ট এবং ডে আমি তোমাদেরকে জানুয়ারি মান্থেই জানিয়ে দেবো। ওকে, তো দেখো প্রথম যেটা প্রশ্ন কি বলছে, দ্য মিনিমাম নাম্বার অফ জাজেস টু সিট অন দ্য কনস্টিটিউশন বেঞ্চ অর on bench which gives it advisory opinion on the reference by president must be। কনস্টিটিউশনাল বেঞ্চ মিনিমাম কতজন জাজ নিয়ে গঠন করতে হবে, এবং যখন প্রেসিডেন্ট কোনো একটা ম্যাটার সুপ্রিম কোর্টের কাছে রেফার করছে ফর অ্যাডভাইস, সেই ক্ষেত্রে কতজন জাজ নিয়ে কি হবে সেই বেঞ্চটা ফর্ম হবে। তো এখানে যেটা সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা কিন্তু অপশনে নেই,
তাই না? কারণ আমরা প্রত্যেকেই জানি যে সঠিক যেটা উত্তর সেই উত্তরটা কিন্তু হচ্ছে 5, অ্যাটলিস্ট 5 জন বিচারপতি নিয়ে কি হবে, কনস্টিটিউশনাল বেঞ্চ, যেটা কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল 145 এ বলা আছে। আর্টিকেল 145 যেখানে কি বলা আছে, সুপ্রিম কোর্টের রুলস প্রসিডিওর। তো সুপ্রিম কোর্টের রুল প্রসিডিওর আর্টিকেল 145 এ যে আলোচনা হয়েছে সেখানেই বলা আছে যে কনস্টিটিউশনাল বেঞ্চ কি হবে, 5 জন বিচারপতি নিয়ে গঠন হবে, এবং যখন প্রেসিডেন্ট কোনো ম্যাটার সুপ্রিম কোর্টের কাছে রেফার করছে সেই ক্ষেত্রেও 5 জন বিচারপতি নিয়ে কি করতে হবে, একটা বেঞ্চ ফর্ম করতে হবে। তো 5 হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু এখানে অপশনে নেই। তাহলে আমরা কোন অ্যান্সারটা করব? তাহলে আমরা অ্যান্সারটা কিন্তু এখানে করব 7। কেন 7 করব? দেখো, 1/2 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে কি সুপ্রিম কোর্টের যে টোটাল স্ট্রেংথ সেই টোটাল স্ট্রেংথের অর্ধেক বিচারপতি। তার মানে কি সুপ্রিম কোর্টের যদি টোটাল স্ট্রেংথ আমি যদি বলি 34 হয়, তাহলে অর্ধেক বিচারপতি মানে কত, 17 জন বিচারপতি নিয়ে কনস্টিটিউশনাল বেঞ্চ ফর্ম করতে হবে। তাহলে তো 17 তে অ্যান্সার হতে পারে না। তাহলে 17 কি অ্যান্সার হবে? কখনোই না, কারণ অ্যাটলিস্ট বলেছে, তাহলে এখানে অ্যান্সারটা তো 5 হচ্ছে। আচ্ছা, তাহলে 7 হতে পারে, 3 তো কোনো মতেই হচ্ছে না। আচ্ছা, 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ, তাহলে 34 এর যদি আমরা 1/3 করি তাহলে সেটাও দেখো কিন্তু 5 এর অনেক বেশি। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হবে হচ্ছে 7, যেহেতু অপশনে কি 5 নেই। আর যেহেতু নান অফ দিস নেই, তাই আমাকে এবিসিডি এর মধ্যে কোনো একটা অপশন তো আমাকে চুজ করতেই হবে। তাই সেই ক্ষেত্রে এখানে অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে 7। কিন্তু আমি আবারও বলছি, সঠিক যে উত্তর সেই উত্তরটা কিন্তু হচ্ছে 5। কনস্টিটিউশনাল বেঞ্চ ফর্মড হবে হচ্ছে 5 জন বিচারপতি নিয়ে। দেখে নাও, এই যে ধরো 370, ঠিক আছে, এই যে সুপ্রিম কোর্ট 370 যে অ্যাব্রোগেশন সেটাকে কি বলেছে, ভ্যালিড। তো এই যে 370 এই যে কেসটা কনস্টিটিউশনাল বেঞ্চে কি হয়েছিল, রেফার হয়েছিল। দেখে নাও কনস্টিটিউশনাল বেঞ্চে কতজন বিচারপতি ছিল, 5 জন বিচারপতি, যে বেঞ্চকে নেতৃত্ব দিয়েছিলেন চিফ জাস্টিস শ্রী DY চন্দ্রচূড়। তাহলে যদি 1/2 হয় বা 1/3 হয়, তাহলে কি করে 5 জন বিচারপতি নিয়ে কনস্টিটিউশনাল বেঞ্চ ফর্মড হলো, আর সেই কনস্টিটিউশনাল বেঞ্চ আর্টিকেল 370 এর অ্যাব্রোগেশনকে বললো ভ্যালিড, তাই না? ওকে, তাহলে রাইট কিন্তু অ্যান্সার হচ্ছে 5। তো অপশনে যেহেতু 5 নেই, তাই বেস্ট অ্যান্সার হিসাবে আমরা নেব হচ্ছে 7। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, বুঝতে পারলে তো? কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বলবে। আমি সবসময় কিন্তু তোমাদের পড়াশোনা সংক্রান্ত তোমাদের যে অসুবিধা, সেই অসুবিধা নিয়ে আমি কিন্তু সবসময়তে রয়েছি। ঠিক আছে, আর আমি সবসময় যেটা বলি যে আমি যে চিন্তা ভাবনা করছি এটা কিন্তু কখনোই ভেবো না যে আমার চিন্তা ভাবনা সবসময় ঠিক। এই যে আমি সোমবার দিন PYQ আলোচনা করছি, বুধবার দিন কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে, তো এই যে থার্ড ডে আমি কি নিয়ে আলোচনা করব আমি ভাবনা চিন্তা করছি। তোমাদের যদি কোনো ভাবনা চিন্তা থাকে সেটা কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করবে, যে স্যার আপনি তৃতীয় দিন যেটা বলছেন সেই দিন যদি এই বিষয়ের ওপর আলোচনা হয় বা এই রকম যদি আলোচনা হয় তাহলে আমাদের ভালো হয়। তো সেই সাজেশন, সেই রেকমেন্ডেশনস কিন্তু তোমাদের করার জায়গা আছে। ঠিক আছে, কারণ আমি মনে করি যে আমরা যদি একসাথে যদি কাজ করি, একসাথে যদি চিন্তা ভাবনা করি, তাহলে সেই চিন্তা ভাবনা বা সেই কাজটা কিন্তু সফল হয়, ভালো হয়। ঠিক আছে, তো আমি তো চিন্তা ভাবনা করছি যে আমি থার্ড ডে কি বিষয় নিয়ে আলোচনা করব, কি টপিকের উপর আলোচনা করব। তোমাদের দিক থেকে যদি কোনো সাজেশন বা রেকমেন্ডেশন থাকে তো তোমরাও কিন্তু অবশ্যই করো। ঠিক আছে, চলো তো দেখে নি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি হবে উত্তর আমি দেখে নি। তো 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে জগন্নাথ, শতদ্রু, অজিত, বাপি এবং শুভাশিস। আমি দেখতে পাচ্ছি এখানে কেউ এ বলছো অ্যান্সার এবং কেউ বলছো বি অ্যান্সার। তো দেখে নি কি বলছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, ইজ ইন অল রেসপেক্ট লাইক সুপ্রিম কোর্ট অফ USA, না একদমই নয়, বা হাউস অফ লর্ডস এর মতোও নয়, অনলি হাইস্ট কোর্ট অফ অ্যাপিল বলা যায় না। আমরা ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেমে আমরা বিলং করি ইন্ডিয়া, তাই না? যার টপে রয়েছে কে, সুপ্রিম কোর্ট, তারপরে রয়েছে হাইকোর্ট, তারপরে রয়েছে তোমার ডিস্ট্রিক্ট কোর্ট, এবং তারপরে রয়েছে বিভিন্ন সাবঅর্ডিনেট কোর্ট। ওকে, তাহলে এখানে দেখো আজকে আমরা কোনো একটা সাবঅর্ডিনেট কোর্টের রায়ের বিরুদ্ধে কি ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল করি, ডিস্ট্রিক্ট কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে অ্যাপিল করি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করি। তাহলে আজকে ডিস্ট্রিক্ট কোর্টও কিন্তু অ্যাপিল কোর্ট, আজকে হাইকোর্টও কিন্তু অ্যাপিল কোর্ট, সুপ্রিম কোর্টও কিন্তু অ্যাপিল কোর্ট। তাই আমরা সুপ্রিম কোর্টকে
অনলি হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল কিন্তু বলতে পারি না। বলতে পারি কি? পারি না, কারণ হাইকোর্টেরও কি রয়েছে? অ্যাপিলেট জুরিসডিকশন রয়েছে। ডিস্ট্রিক্ট কোর্টেরও কি রয়েছে? অ্যাপিলেট জুরিসডিকশন রয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট হাইয়েস্ট অ্যাপিল কোর্ট ইন ইন্ডিয়া, বাট নট অনলি। ওকে, তাহলে এখানে যদি আমরা বলি সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড, এবং কোর্ট অফ রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্ট কি করতে পারবে? যদি সুপ্রিম কোর্টের কেউ অবমাননা করে, তো সুপ্রিম কোর্ট অবমাননাকারীকে হচ্ছে শাস্তি দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ। আর কোর্ট অফ রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্টকে ডিক্লেয়ার করা হয়েছে আর্টিকেল 129। আর্টিকেল 129 এ কি বলা হচ্ছে? সুপ্রিম কোর্ট ইজ আ কোর্ট অফ রেকর্ড। কোর্ট অফ রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্ট তার অবমাননাকারীকে কি করতে পারে? শাস্তি দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে কি? এ। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে? ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন কোন আর্টিকেল যেটা রিপ্রেজেন্ট করছে ডক্ট্রিন অফ প্লেজার? আর্টিকেল 310, আর্টিকেল 312, আর্টিকেল 317 এন্ড নান অফ দ্য অ্যাবভ। ওকে, তো তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট আছো প্রত্যেকে উত্তর দাও, এবং যারা পরে একটু ক্লাসে জয়েন করেছো প্রত্যেককে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। ঠিক আছে, আর ভালোভাবে পড়াশোনা করো, কারণ আমি এটা মনে করি যে নতুন বছর, প্রত্যেকটা নতুন বছর আমাদের জীবনে কিছু না কিছু নতুন অবশ্যই আনে, কিন্তু আমাদেরকে সেই নতুন কিছু পাওয়ার জন্য আমাদের কিন্তু চেষ্টা করতে হবে, আমাদের কিন্তু পরিশ্রম করতে হবে। এরকম নয় যে আমরা শুধুমাত্র ভাবনা চিন্তা করে বা ঘরে বসে থেকে, ঠিক আছে, আমরা আমাদের জীবনে নতুন কিছু আনতে পারবো বা আনতে সক্ষম হব, তা কিন্তু নয়। তার জন্য কিন্তু দরকার হচ্ছে পরিশ্রম। পরিশ্রমের বিকল্প বা শর্টকাট কিছু হয় না। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন, ডক্ট্রিন অফ প্লেজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, এখানে অ্যানসারটা হবে হচ্ছে আর্টিকেল 310। ডক্ট্রিন অফ প্লেজার, ডক্ট্রিন অফ প্লেজার আর্টিকেল 310 কেন? আর্টিকেল 310 যেখানে বলা আছে অল ইন্ডিয়া সার্ভিসের যারা অফিসার্স, ডিফেন্স সার্ভিসের যারা মেম্বার, এবং ইউনিয়নের যারা সিভিল সার্ভিসে রয়েছে, ইউনিয়নের যারা সিভিল সার্ভিসে রয়েছে, দে অল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। এবং একই রকম ভাবে কি বলা আছে যে যারা স্টেটের ক্ষেত্রে সিভিল সার্ভিসে যুক্ত আছে, সিভিল সার্ভিস ইন আ স্টেট, তারা গভর্নর প্লেজারে কি করবে? অফিস হোল্ড করবে। আর্টিকেল 310 যেখানে বলা হয়েছে কি টেনিয়ার অফ অফিস অফ পাবলিক সার্ভেন্ট। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে যে অল ইন্ডিয়া সার্ভিসের যারা মেম্বার, ডিফেন্স সার্ভিসের যারা মেম্বার, যারা ইউনিয়নে সিভিল সার্ভিসে রয়েছে বা সিভিল পোস্টে রয়েছে, দে অল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। এবং যারা স্টেট সিভিল সার্ভিসে রয়েছে এবং যারা স্টেটের সিভিল পোস্টে রয়েছে, দে অল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ গভর্নর। তার জন্য আর্টিকেল 310 কে আমরা কি বলছি? ডক্ট্রিন অফ প্লেজার। তাহলে আর্টিকেল 310 একা তো ডক্ট্রিন অফ প্লেজার এই ডক্ট্রিনটাকে রিপ্রেজেন্ট করছে না। আর্টিকেল 300 এর পাশাপাশি যদি আমরা বলি আর্টিকেল 75 ও আছে, যদি আমরা বলি আর্টিকেল 164 ও আছে, আর্টিকেল 76 ও আছে, আর্টিকেল 165 ও আছে, এবং আছে আর্টিকেল 156। কারণ আর্টিকেল 75 যেখানে কি বলা আছে? ইউনিয়ন যারা মিনিস্টার তারা প্রেসিডেন্ট প্লেজারে অফিস হোল্ড করবে। আর্টিকেল 164 এ কি বলা আছে? যে গভর্নরের প্লেজারে তোমার স্টেটের যারা মিনিস্টার তারা হচ্ছে অফিস হোল্ড করবে। 76 এ বলা আছে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট প্লেজারে অফিস হোল্ড করবে। 165 এ বলা আছে অ্যাডভোকেট জেনারেল গভর্নর প্লেজারে অফিস হোল্ড করবে। আর 156 এ বলা আছে গভর্নর প্রেসিডেন্ট প্লেজারে অফিস হোল্ড করবে। তাহলে যদি আমরা বলি যে শুধুমাত্র আর্টিকেল 310ই কি এই ডক্ট্রিনটাকে রিপ্রেজেন্ট করে, মানে ডক্ট্রিন অফ প্লেজার? একদমই না। আর্টিকেল 310 এর পাশাপাশি আর্টিকেল 75, আর্টিকেল 164, আর্টিকেল 76, আর্টিকেল 165 এন্ড আর্টিকেল 156। তাহলে ডক্ট্রিন অফ প্লেজার মানে কি? যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা অথরিটি আর একটা অথরিটির কি প্লেজারে অফিস
হোল্ড করছে। তাহলে আর্টিকেল 310 যেখানে বলা আছে অল ইন্ডিয়া সার্ভিসের যারা মেম্বার, ডিফেন্স সার্ভিসের যারা মেম্বার, যারা ইউনিয়নের সিভিল সার্ভিসে রয়েছে বা সিভিল পোস্টে যারা রয়েছে, দে অল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। এবং একই কথা বলা আছে স্টেটের ক্ষেত্রে, যেখানে কি বলছে যে স্টেটে যারা সিভিল সার্ভিসে রয়েছে বা সিভিল পোস্টে যারা কর্মরত রয়েছে, দে অল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ গভর্নর। ঠিক আছে, চলে আসি 4 নম্বর প্রশ্ন। চলো 4 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হুইচ ইজ নট কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর্থিক জরুরি অবস্থার ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়। কি বলছে, প্রেসিডেন্ট ক্যান আস্ক স্টেট টু ফলো দ্য সার্টেন ক্যানন অফ ফিনান্সিয়াল প্রপার্টি। The state may be asked to reserve the money bill for the consideration of the president. President can suspend the normal allocation of revenue. President can reduce the salaries of civil servant and not judges. Okay, which is not correct statement regarding financial emergency. Financial emergency সম্পর্কে এখানে বেশ কয়েকটা স্টেটমেন্ট তুলে দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসা করেছে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট নয়, এ বি সি ডি এর মধ্যে। তো যেটা আমি এখানে দেখতে পাচ্ছি কারেক্ট নয় যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা হচ্ছে ডি। ফিনান্সিয়াল এমার্জেন্সির সময় রাষ্ট্রপতি এই রকম নির্দেশিকা জারি করতে পারে, যেখানে রাষ্ট্রপতি যারা ইউনিয়ন এবং স্টেটের আন্ডারে রয়েছে কর্মরত, তাদের স্যালারি অ্যালাউন্স কি করতে পারে, রিডিউস করতে পারে। রিডাকশনের এরকম ডিরেকশন প্রেসিডেন্ট ইস্যু করতে পারে ফিনান্সিয়াল ইমার্জেন্সির সময়ে। এবং সেখানে বলছে যে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজেসদের স্যালারি রিডাকশনেরও কি করতে পারে, নির্দেশ জারি করতে পারে ফিনান্সিয়াল ইমার্জেন্সির সময়ে। তাহলে এখানে দেখো বলেছে নট জাজেস, তাহলে এটাই কিন্তু রং। তার মানে কি জাজেসদের স্যালারি অ্যালাউন্সও কি হতে পারে, রিডিউস হতে পারে ফিনান্সিয়াল ইমার্জেন্সির টাইমে। নট অনলি পাবলিক সার্ভেন্ট, অলসো জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। তাহলে এখানে যদি আমরা বলি ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে অ্যান্সারটা হচ্ছে কিন্তু ডি। ওকে, আচ্ছা এবার এখানে একটা জিনিস বলে রাখি, এই যে সিতে যেটা বলা হয়েছে প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য নর্মাল অ্যালোকেশন অফ রেভিনিউ, হতে পারে ফিনান্সিয়াল ইমার্জেন্সির সময়ে, এটাও হতে পারে। কিন্তু যদি আমরা বলি এই এফেক্টটা কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আমাদের সংবিধান আর্টিকেল 354 যেখানে বলাই আছে যে ন্যাশনাল ইমার্জেন্সি যদি জারি হয় তাহলে রাষ্ট্রপতি কি করতে পারে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অর্থনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কের পরিবর্তন করতে পারে, আর্টিকেল 354 বলা আছে। ঠিক আছে, তাই এটাও কিন্তু আমি তোমাদের বলে রাখলাম যে তোমাদের মনে হতে পারে যে এই এফেক্টটা একমাত্র ফিনান্সিয়াল ইমার্জেন্সির ক্ষেত্রেই হবে বা হতে পারে, তা কিন্তু নয়। এই এফেক্টটা ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রেও কিন্তু হতে পারে, যেটা আমাদের সংবিধান আর্টিকেল 354 কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড। তো এইখানে যে স্টেটমেন্ট গুলো রয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে ডি, যে ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে প্রেসিডেন্ট জাজেসদের স্যালারি অ্যালাউন্সও কি করতে পারে, রিডিউস করতে পারে, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। ওকে, চলে আসি 5 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, চলো দেখো কি বলছে, ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, দিস মিনস। এটা একদম সহজ প্রশ্ন ছিল। ঠিক আছে, ইন্ডিয়াকে যে আমরা বলছি ইউনিয়ন অফ স্টেট, এর মানেটা কি? ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, দিস মিনস দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট আ রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন স্টেট। মনে হচ্ছে তো এটাই অ্যান্সার হবে, কিন্তু আমি যেটা সবসময় বলি যে না, বি সি ডি প্রত্যেকটা অপশন দেখার জন্য, যদি কোথাও আরো বেস্ট বলতে পারো অ্যান্সার থাকে। অরিজিনাল ফেডারেশন অফ স্টেট গেভ অ্যাওয়ে টু সভারেন রিপাবলিক, that the Constituent Assembly has created the unitary state of India, that the making of Indian Union was preceded by prolonged struggle for freedom from foreign rule। তো যেটা আমি দেখলাম বি সি ডি কোনোটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এ। ইন্ডিয়া ইজ আ ইউনিয়ন অফ স্টেট, তার কারণ এই যে আমাদের ইউনিয়ন ইন্ডিয়া,
এটা কোনো এগ্রিমেন্টের রেজাল্ট নয়। ফেডারেশন যে শব্দ থেকে এসছে, একটা ল্যাটিন শব্দ থেকে ফেডারেশন শব্দটা এসছে, যার অর্থ হচ্ছে কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট, যেখানে কয়েকটা দেখা যাচ্ছে ছোট ছোট রাষ্ট্র যারা নিজেদের মধ্যে কি করছে, এগ্রিমেন্ট করে একটা ফেডারেশন বা একটা রাষ্ট্র তারা কি করছে, তৈরি করছে। ভারতবর্ষ কিন্তু সেইভাবে তৈরি হয়নি। আজকে আমরা এরকম কোনো ডকুমেন্ট আমরা দেখাতে পারবো না যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে কি করেছে, এই ইন্ডিয়ান ইউনিয়ন ফর্ম করেছে। ফেডারেশন এই কথাটা যে ল্যাটিন শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট, যেখানে বলছে যে কয়েকটা রাষ্ট্র, ঠিক আছে, তারা নিজেদের মধ্যে কি করছে, এগ্রিমেন্ট করে একটা বৃহৎ রাষ্ট্র তারা হচ্ছে গঠন করছে, যেটাকে কি বলা হচ্ছে, ফেডারেশন, যুক্ত রাষ্ট্র, যেখানে কতগুলো রাষ্ট্র নিজেরা কি হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে, ঠিক আছে, চুক্তিবদ্ধ হয়ে একটা দেশ, একটা রাষ্ট্র তারা গঠন করছে। ভারতবর্ষ কিন্তু সেইভাবে গঠন হয়নি। আজকে কখনোই আমরা বলতে পারি না যে পশ্চিমবঙ্গ, বিহার, ঠিক আছে, তারপরে তোমার মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে এই ইউনিয়ন ফর্ম করেছে, এই ইন্ডিয়া ফর্ম করেছে, তা কিন্তু নয়। তার জন্যই আমাদের সংবিধানে ফেডারেশন এই শব্দটা কি করা হয়নি, ব্যবহার করা হয়নি, বা এই শব্দটাকে গুরুত্ব দেওয়া হয়নি, অ্যাডপ্ট করা হয়নি। ফেডারেশনের জায়গায় আমরা যেটা বেছে নিলাম বা যেটা আমরা অ্যাডপ্ট করলাম, সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ভারতবর্ষ কতগুলো রাজ্যের হচ্ছে কি একটা সংঘ, একটা ইউনিয়ন, একটা সমষ্টি। ওকে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে এ। চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, দ্য মেম্বার্স অফ ইউপিএসসি ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম বাই। ইউপিএসসির একজন মেম্বার কিভাবে রিমুভড হতে পারে? প্রাইম মিনিস্টারের দ্বারা, চেয়ারম্যান অফ ইউপিএসসি, প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট, প্রাইম মিনিস্টার অন দ্য রেকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট। আশা করি তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পারবে। অনেকবার এই বিষয়টা বিভিন্ন ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, ইউটিউব বলো বা ইউটিউবের বাইরে বলো, বিভিন্ন জায়গায় আমি বিষয়টা আলোচনা করেছি। তো আশা করি তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পারবে। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা হবে হচ্ছে সি। প্রেসিডেন্ট রিমুভ করবে অন দ্য রেকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্ট। দেখো, রেকমেন্ডেশন অফ সুপ্রিম কোর্টের থেকে যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলতে পারো ওয়ার্ড, সেটা হচ্ছে ইনকোয়ারি অফ সুপ্রিম কোর্ট। কারণ ইউপিএসসির চেয়ারম্যান বা মেম্বারকে, ঠিক আছে, আমরা যদি রিমুভ করতে চাই তো সেই ক্ষেত্রে কিছু গ্রাউন্ড আমাদের সংবিধানে বলা আছে। সেই গ্রাউন্ডের মধ্যে কি বলা আছে? মিস বিহেভিয়ার, অসৎ আচরণ। তো এই যে মিস বিহেভিয়ারের এই যে কমপ্লেন্ট, এই কমপ্লেন্টটা কি হবে? সুপ্রিম কোর্ট হচ্ছে ইনকোয়ারি করবে। সুপ্রিম কোর্টের ইনকোয়ারির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট কি করবে? ইউপিএসসির একজন মেম্বার বা চেয়ারম্যানকে হচ্ছে রিমুভ করবে। তাহলে মিসবিহেভিয়ারের যে কমপ্লেন্ট, এই কমপ্লেন্টটা কি করছে? সুপ্রিম কোর্ট হচ্ছে ইনকোয়ারি করছে। এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে পাবলিক সার্ভিস কমিশন, সেটা তুমি ইউপিএসসি বলো বা স্টেট পাবলিক সার্ভিস কমিশন বলো, রিমুভাল অথরিটি এবং রিমুভাল গ্রাউন্ড অ্যান্ড ম্যানার হচ্ছে কি সেম। আজকে ইউপিএসসির চেয়ারম্যান মেম্বার যেভাবে রিমুভড হচ্ছে, এসপিএসসি মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান মেম্বার একই পদ্ধতিতে হচ্ছে রিমুভড হচ্ছে। ওকে, তো এখানে অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে সি। চলে আসি 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ফান্ডস, অথরিটিজ, বডিজ ক্যান বি অডিটেড বাই সিএজি। সিএজি কোন ফান্ড, কোন অথরিটি বা কোন বডিগুলোর কি করছে? অডিট করছে। এখানে দেখো 4টে এখানে বলতে পারো অপশন তোমাকে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। একটা বলছে কনসিডারেড ফান্ড অফ ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট, ইউনিয়ন টেরিটরি হ্যাভিং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্টস অফ স্টেট, রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওকে, তো সঠিক উত্তরটা কি হবে? এখানে দেখো এবিসিডি করে এখানে হচ্ছে তোমার অপশনস দেওয়া হয়েছে। তো বেছে নিতে হবে 1 2 3 হবে নাকি 1 2 হবে নাকি 1 3 হবে নাকি ডি অল। সিএজি আমরা প্রত্যেকেই জানি সিএজির কাজ হচ্ছে অডিট করা। গভর্নমেন্টের যে বিভিন্ন ফান্ড, অথরিটি বা বডিগুলো রয়েছে তার অডিট হচ্ছে সিএজি করে থাকে। এই ক্ষমতা সিএজি কে দেওয়া হয়েছে সংবিধান থেকে এবং 1971
সিএজি অ্যাক্টের মাধ্যমে সিএজি কে অডিট করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখানে যেটা সঠিক উত্তর হবে 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে হচ্ছে তোমার এ 1 2 3। সিএজি গভর্নমেন্ট ফান্ড কি করে থাকে, অডিট করে থাকে। সেই ফান্ড কনসোলিডেটেড ফান্ড, সেই ফান্ড হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড এবং সেই ফান্ড হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। এই তিনটে ফান্ডই অডিট করে থাকে হচ্ছে সিএজি। এবং সিএজি যেরকম কনসোলিডেটেড ফান্ড অডিট করছে ইউনিয়ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরি যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে সেইখানকার কনসোলিডেটেড ফান্ডও কিন্তু সিএজি অডিট করে থাকে। সিএজি অডিট করছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, সিএজি অডিট করছে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্ট অফ স্টেট অথবা পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, পাবলিক অ্যাকাউন্ট। কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইরকম কোন বডি বা অথরিটির রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অডিট করার ক্ষমতা কিন্তু সিএজি কে দেওয়া নেই। সিএজি সরকারের যে তিনটে বলতে পারো ফান্ড, কনসোলিডেটেড, কন্টিনজেন্সি এবং পাবলিক অ্যাকাউন্ট, এই তিনটে ফান্ডই কিন্তু সিএজি অডিট করে থাকে। কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এরকম কোন অথরিটি বা বডির রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অডিট করার ক্ষমতা কিন্তু সিএজি কে দেওয়া নেই। তাই এইখানে সঠিক উত্তর কিন্তু হবে 1 2 and 3। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8 এখানে তোমাকে চারটে স্টেটমেন্ট দিয়েছে এবং বলছে এই চারটে স্টেটমেন্টের মধ্যে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা। চারটে যে স্টেটমেন্ট আছে আমি যেটা দেখতে পাচ্ছি, এই চারটে স্টেটমেন্ট হচ্ছে ন্যাশনাল কমিশন ফর এসসির ওপর। ন্যাশনাল কমিশনস গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে, মূলত ন্যাশনাল যে কমিশনস গুলো তাদের ইয়ার অফ এস্টাবলিশমেন্ট বা তারা কিভাবে এস্টাবলিশড হলো তার যদি কোনো ইতিহাস থাকে, এবং মূলত এই কমিশনস গুলোর হচ্ছে কম্পোজিশনস আমাদেরকে খুব ভালো করে হচ্ছে পড়ে রাখতে হয়। ফাংশনস অতটা ইম্পর্টেন্ট নয়। আমি WBCS যদি আমি মেন এক্সামের ক্ষেত্রে আসি যেখানে এই ন্যাশনাল কমিশনস গুলো থেকে প্রশ্ন আসার বা দেওয়ার সম্ভাবনা বেশি, দেখতেই পাচ্ছ। তো আমি দেখেছি এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো মূলত এই কমিশনস গুলোর হিস্ট্রি, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট এবং কম্পোজিশন থেকে কিন্তু প্রশ্ন। ওকে, তো দেখো এখানে ন্যাশনাল কমিশন ফর এসসির ওপর কি করেছে, প্রশ্ন দিয়েছে। তো প্রথমটা দেখো বলছে ন্যাশনাল কমিশন ফর এসসি ইজ আ 6-member body. National Commission for SC is a constitutional body established with a view to provide safeguard against exploitation of scheduled caste. First commission came into being on August 1978. The commissions inquire into specific complaint with respect to the deprivations of right and safeguard of scheduled caste. তো এখানে যদি আমি দেখি বি অ্যান্ড ডি, আমি যেটা দেখলাম বি অ্যান্ড ডি এই দুটোই কিন্তু কারেক্ট স্টেটমেন্ট। কিছুটা আমি কনফিউজড এ অ্যান্ড সি নিয়ে। আচ্ছা, প্রথমে আমি একটুখানি দেখে নিই যে ন্যাশনাল কমিশন ফর তোমার এসসি এর কম্পোজিশন কি বলা আছে। কম্পোজিশন যেটা বলা আছে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মেম্বার। তাহলে টোটাল যদি আমি বলি মেম্বার, তো টোটাল মেম্বার হচ্ছে 5 ইনক্লুডিং চেয়ারম্যানস। হ্যাঁ, তাহলে একটা জায়গায় দেখো যে টোটাল মেম্বার যদি আমি দেখি, টোটাল মেম্বারের দিক থেকেও এটা রং। আবার যদি শুধুমাত্র মেম্বার দেখি যেটা 3, সেই জায়গা থেকেও কিন্তু রং। ওকে, তাহলে এখানে আমি একটা রং স্টেটমেন্ট পেয়ে গেলাম যেটা হচ্ছে এ, কিন্তু একবার দেখে নিই যে এই সি এটা আবার রং কিনা। আর্টিকেল 338 যেটা আজকে আমরা বর্তমানে বলছি ন্যাশনাল কমিশন ফর এসসি, এটা অরিজিনালি কিন্তু ন্যাশনাল কমিশন ফর এসসি ছিল না। এখানে কি বলা ছিল যে প্রেসিডেন্ট একজন কি করবে, স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করবে টু কি বলবো, এক্সামাইন দ্য কনস্টিটিউশনাল সেফগার্ড ফর এসসি অ্যান্ড এসটি। তো এই ন্যাশনাল কমিশনস থেকে, সরি এই স্পেশাল অফিসার্স থেকে এটা কি হলো, ন্যাশনাল কমিশন ফর এসসি। কিন্তু এটা অরিজিনালি যদি আমরা বলি হঠাৎ করে ন্যাশনাল কমিশন ফর এসসি হয়নি, এটা প্রথমে কিন্তু হয়েছিল ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি। কবে সেটা, 1992 তে একটাই কমিশন এসসি এবং এসটির উপর। তার জন্য কি হয়েছিল, 65th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং পরবর্তীতে এই যে কম্বাইন্ড যে ন্যাশনাল কমিশন এটা কি হয়ে গেল, সেপারেটেড হয়ে গেল এসসি এবং এসটি হিসাবে। এটা এবার কবে হলো, 2004 সালে। আর অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 89th অ্যামেন্ডমেন্ট 2003। তাহলে যদি আমরা এখানে দেখি
যে ফার্স্ট কমিশন কেম ইনটু বিং কনস্টিটিউশনালি স্ট্যাটিউটরিলি, তাহলে অ্যান্সারটা কিন্তু 1992 হওয়া উচিত, কিন্তু এখানে আছে কত 1978। তাহলে এবার আমাদের মনে হতেই পারে তাহলে দুটোই তো ইনকারেক্ট, দুটোই তো ইনকারেক্ট, তাহলে এই দুটো ইনকারেক্টের মধ্যে আমাকে একটা ইনকারেক্ট বেছে নিতে হবে, তাই তো? এই দুটো ইনকারেক্টের মধ্যে আমাকে একটা ইনকারেক্ট বেছে নিতে হবে, কিন্তু বলে রাখি এখানে ইনকারেক্ট হচ্ছে এ, বি নয়, বি কারেক্ট। আর্টিকেল 338 যখন প্রভিশনস ছিল স্পেশাল অফিসার, ন্যাশনাল কমিশনের কোনো প্রভিশনস ছিল না, কোনো কমিশনের কোনো প্রভিশনস ছিল না, তখন 1978-এ গভর্নমেন্ট রেজলিউশনের মাধ্যমে একটা কমিশন কি করা হয়েছিল, গঠন করা হয়েছিল। যেরকম কমিশনও ছিল সেরকম স্পেশাল অফিসার এই প্রভিশনও কিন্তু ছিল। তাহলে 1978-এ যে কমিশনটা গঠন হচ্ছে, এই কমিশনটা কিন্তু কোনো কনস্টিটিউশনাল কমিশন ছিল না বা কোনো স্ট্যাটিউটরি কমিশন ছিল না। গভর্নমেন্ট রেজলিউশনের মাধ্যমে কি হচ্ছে, এইরকম একটা কমিশন প্রথম গঠিত হচ্ছে ভারতবর্ষে 1978 ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ফর এসসি এন্ড এসটি। 1992-তে যে কমিশনটা গঠিত হচ্ছে সেটা কিন্তু কনস্টিটিউশনালি, তার জন্য আমাদের কি হচ্ছে 65th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে ফার্স্ট কমিশন যদি আমরা বলি ফর এসসি, তাহলে সেটা কিন্তু কার্যকর হচ্ছে 1978-এ, বাট এই কমিশনটা গঠিত হচ্ছে থ্রু গভর্নমেন্ট রেজলিউশন। মানে কি স্পেশাল অফিসার এই প্রভিশনও আছে, আবার পাশাপাশি হচ্ছে কি একটা কমিশন। তো এখানে যদি আমরা বলি ইনকারেক্ট, তো অ্যান্সার হচ্ছে এ। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, চলে আসি কোশ্চেন নাম্বার 9। ক্লিয়ার, বুঝতে পারলে তো? তো ঠিক এইভাবে কিন্তু আমাদের একটুখানি চোখ কান খোলা রেখে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, সহজ কথা। ওকে, হ্যাঁ, এবার বিষয়টা কি যে আমি যেভাবে বলছি ভাবছি, সত্যি কথা বলতে কি পরীক্ষার হলে আমরা অতটা ঠান্ডা মাথায় ভাবতে পারি না, তাই না? আমার এখান থেকে বলাটা সহজ, বোঝানোটা সহজ, কিন্তু তোমরা যারা পরীক্ষা দাও সেই সময় টেনশনটাকে ম্যানেজ করে এই শান্ত চিন্তা ভাবনা করাটা একটু হলেও ডিফিকাল্ট। কিন্তু হ্যাঁ, 100% যদি আমার মাথাকে ঠান্ডা করতে না পারি, আমি যদি 80%ও করতে পারি, তাও কিন্তু আমার কাজ হয়ে যাবে। এরকম নয় যে তোমাকে 100% কুল মাইন্ড হতে হবে, সম্ভব নয়। সত্যি কথা বলতে কি এখান থেকে বসে বলাটা সহজ, কিন্তু ওই পরিস্থিতিতে গিয়ে সম্ভব নয়। কিন্তু আমি এটা বললাম যে 80% তো কুল মাইন্ড আমরা থাকতে পারি, 20% আমাদের মাথায় চাপ থাকলো, টেনশন থাকলো, বাট 80% আমরা কুল মাইন্ডে আমরা পরীক্ষাটা দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে একটুখানি ভাবনা চিন্তা করো। একটা প্রশ্ন দেখে সঙ্গে সঙ্গে তোমাকে কনক্লুশনে চলে আসতে হবে এটা নয়, কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করো, দেখো কোনো অপশনে কোনো ট্রিক্স বা কিছু লুকিয়ে আছে কিনা, ভুল ত্রুটি সেটা ভালো করে দেখো, তাহলে দেখবে সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। তাড়াহুড়ো করাটা আমি মানে পছন্দ করি না। 100% মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়াটা অসম্ভব, ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ো করাটা এটা আমার মনে হয় সব থেকে বেশি খারাপ। আর যেটা আমরা করি, আমরা না ওই শুধুমাত্র প্রশ্ন আর অপশন দেখে না আমরা কনক্লুশনে চলে আসি, আমরা ভাবনা চিন্তা করি না, আমরা তাড়াহুড়ো করি। তো আমার মনে হয় সেটা আমাদের করাটা ঠিক হবে না। আমাদেরকে একটুখানি হলেও ভাবনা চিন্তা করতে হবে, একটু হলেও প্রত্যেকটা প্রশ্নকে একটু হলেও সন্দেহ করতে হবে, যে না এটা যদি তোমার মনে হয় না এটা সন্দেহ করার মতো প্রশ্ন নয়, ঠিক আছে চলো, কিন্তু 1% হলেও সন্দেহ করো, দেখে নি যে কোথাও কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা, তাই না? তো ওই জন্যই বলবো কোনো প্রশ্নকে 100% মানে ওই মানে কি বলবো মানে নির্ভুল হিসাবে ভাববে না, জানবে যে প্রত্যেকটা প্রশ্নই ভুল, তাই আমাকে একটুখানি সন্দেহ মানে করেই আমাকে কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তো এইটাই আমি তোমাদের বলতে চাইবো, কারণ আমরা ভেবে নি কি যে একটা প্রশ্ন এর মধ্যে তো কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, চলো এটাই হবে উত্তর, কিন্তু দেখা যাচ্ছে ওই প্রশ্নটাই আমাদের ভুল হয়ে গেল।
আর যে প্রশ্নটা তুমি একটু সন্দেহ করেছিলে, একটুখানি রয়েস হয়ে অ্যান্সার করেছো, দেখা যাচ্ছে সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি করে দিয়ে চলে এসেছো। এটা প্র্যাকটিক্যাল, এটা বাস্তব, তাই না? তো ওই জন্যই বলবো যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একদম 100% কনফিডেন্ট হবে না, একটুখানি সন্দেহ রাখবে। তার জন্য তাহলে দেখবে ওই সন্দেহ রাখলেই তুমি 4টে অপশন দেখবে আর তুমি একটু ভাবনা চিন্তা করার জায়গায় যাবে। ঠিক আছে, চলো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর, ঠিক আছে, আচ্ছা 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে হচ্ছে এখানে সি। আচ্ছা এবার এখানে আমি বলি, এখানে এক্সপ্লেনেশনের জায়গাটা আর্টিকেল 366 ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে কি বলা আছে, ডেফিনেশন ইন দিস কনস্টিটিউশন। ডেফিনেশন ইন দিস কনস্টিটিউশন, বিভিন্ন টার্ম যেগুলোকে আর্টিকেল 366 এ ডিফাইন করা আছে, তার মধ্যে এসসিও রয়েছে, এসটি রয়েছে এবং অ্যাংলো ইন্ডিয়ানও রয়েছে। সেই হিসাবে যদি আমরা বলি তাহলে তো স্যার এখানে উত্তর 1 2 3 হওয়া উচিত, কারণ আর্টিকেল 366 এ এসসি এসটি অ্যাংলো ইন্ডিয়ান এবং রিসেন্টলি ব্যাকওয়ার্ড ক্লাস এই সবটাই ডিফাইন করা আছে। কিন্তু এখানে একটা ভুল আছে। কি ভুল? এসসির কোনো ডেফিনেশন, এসটির কোনো ডেফিনেশন, ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো ডেফিনেশন আর্টিকেল 366 এ দেওয়া নেই, যেভাবে অ্যাংলো ইন্ডিয়ানের দেওয়া আছে। কি বলছে অ্যাংলো ইন্ডিয়ানের ক্ষেত্রে? একদম বলে দেওয়া রয়েছে অ্যাংলো ইন্ডিয়ানের কাদেরকে বলবো, মেল হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড ফিমেল মানে মা হচ্ছে কি ইন্ডিয়ান। তাহলে ইউরোপিয়ান হচ্ছে মেল আর ইন্ডিয়ান হচ্ছে ফিমেল, তাদের যে সন্তান তাকে আমরা কি বলবো, অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক এইভাবে ডেফিনেশন দেওয়া রয়েছে অ্যাংলো ইন্ডিয়ান, কোথায়, আর্টিকেল 366। এইভাবে কোনো ডেফিনেশন এসসি এসটি বা ব্যাকওয়ার্ড ক্লাসের আর্টিকেল 366 এ কি দেওয়া আছে? না। কি বলা আছে জানো? বলা আছে প্রেসিডেন্ট নোটিফাই করবে একটা কাস্টকে যে সেই কাস্টটা এসসি হবে না এসটি হবে। হু উইল নোটিফাই? হু উইল নোটিফাই? প্রেসিডেন্ট। কোথাও অ্যাংলো ইন্ডিয়ানের ক্ষেত্রে বলা নেই যে প্রেসিডেন্ট নোটিফাই করবে কে অ্যাংলো ইন্ডিয়ান, না, কারণ ক্লিয়ার ডেফিনেশনস দেওয়া আছে, মেল ইউরোপিয়ান, ফিমেল হচ্ছে ইন্ডিয়ান, তাদের যে সন্তান সে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। আর এসসি এসটি ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে কি বলা আছে? প্রেসিডেন্ট উইল নোটিফাই, প্রেসিডেন্ট উইল স্পেসিফাই একটা কাস্টকে, শিডিউল কাস্ট বা একটা ট্রাইবকে শিডিউল ট্রাইব হিসেবে নোটিফাই করবে। তার জন্যই এখানে উত্তরটা হবে হচ্ছে অনলি 3, অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ ডিফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং, অ্যান্সার হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। আর যদি আমরা বলি কনস্টিটিউশন প্রেসিডেন্টকে কি করেছে, এম্পাওয়ার করেছে, যে প্রেসিডেন্ট উইল নোটিফাই হুইচ কাস্ট হুইচ ট্রাইব উইল বি কনসিডার্ড অ্যাজ আ শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? চলে আসি 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, চলে আসি 10 নম্বর প্রশ্ন। অজিত, আই উইল ট্রাই, জাজমেন্ট নিয়ে ক্লাস অবশ্যই আনবো, ইম্পর্টেন্ট জাজমেন্টের উপর ক্লাস অবশ্যই আনবো। আচ্ছা চলো 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। দো অল গভর্নমেন্ট সার্ভেন্ট হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট অর দ্য গভর্নর অ্যাজ দ্য কেস মে বি। একটু আগেই পড়ালাম আর্টিকেল 310, ঠিক আছে, ডক্ট্রিন অফ প্লেজার এটাই বলছে। ঠিক আছে, though all government servant hold office during the pleasure of president and the governor, two procedural safeguards are provided for the security of tenure of civil servant as distinguished from military personnel by the Constitution of India. Article 311 যেখানে সিভিল সার্ভেন্ট যারা বা যারা সিভিল ক্যাপাসিটিতে যারা কাজ করছে তাদেরকে একটা রক্ষা কবচ দেওয়া হচ্ছে। কোন ক্ষেত্রে? তাদেরকে রিমুভ করার ক্ষেত্রে বা তাদেরকে ডিসমিস করার ক্ষেত্রে বা তাদের র্যাঙ্ক রিডিউস করার ক্ষেত্রে। আর্টিকেল 311 এ যে সেফগার্ড দেওয়া হচ্ছে রিমুভাল, ডিসমিসাল বা রিডাকশন ইন র্যাঙ্কের ক্ষেত্রে, এই সেফগার্ডস কিন্তু দেওয়া হচ্ছে যারা সিভিল সার্ভেন্ট বা যারা সিভিল ক্যাপাসিটিতে কাজ করছে, যারা আর্মড ফোর্সে রয়েছে তাদেরকে নয়, কিন্তু তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবং দুটো সেফগার্ডস দেওয়া আছে। সেই দুটো সেফগার্ডস এর মধ্যে কি আমি বলছি, তারপর তোমরা অ্যান্সার করবে। সেই দুটো সেফগার্ডস এর মধ্যে প্রথমটা,
যে একজন সিভিল সার্ভেন্টকে যে অথরিটি অ্যাপয়েন্ট করছে সেই অথরিটির সাবঅর্ডিনেট কোন অথরিটি তাকে রিমুভ করতে পারবে না। মানে ব্যাপারটা এরকম যে প্রেসিডেন্ট যাকে অ্যাপয়েন্ট করছে, গভর্নর তাকে কি করতে পারবে না, রিমুভ করতে পারবে না, কারণ প্রেসিডেন্টের সাবঅর্ডিনেট তো গভর্নর। তো এটাই বলছে যে একজন সিভিল সার্ভেন্টকে যে অথরিটি অ্যাপয়েন্ট করবে সেই অথরিটির সাবঅর্ডিনেট কোন অথরিটি তাকে রিমুভ করতে পারবে না। আর সেকেন্ড কি বলছে, একজন সিভিল সার্ভেন্টকে যে রিমুভ করা হচ্ছে বা ডিসমিস করা হচ্ছে বা তার র্যাঙ্ক যে রিডিউস করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, একটা ইনকোয়ারি হবে এবং সেই ইনকোয়ারিতে সেই সিভিল সার্ভেন্টকে ইনফর্ম করা হবে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন, কমপ্লেন্ট, এবং তাকে সুযোগ দেওয়া হবে আত্মপক্ষ সমর্থনের। তাহলে এই যে দুটো সেফগার্ডস, এই দুটো সেফগার্ডস আমাদের সংবিধান থেকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা সিভিল সার্ভেন্ট এবং সিভিল ক্যাপাসিটিতে যারা কাজ করছে। কোথায়? আর্টিকেল 311। তো দেখে নি 1 and 2 তে এই দুটো সেফগার্ডস আছে কিনা। সিভিল সার্ভেন্ট শ্যাল নট বি ডিসমিসড অর রিমুভড বাই এনি অথরিটি সাবঅর্ডিনেট টু দ্যাট বাই হুইচ হি ওয়াজ অ্যাপয়েন্টেড। হ্যাঁ, ঠিকই আছে। No dismissal, removal or reduction in rank shall be ordered against a civil servant unless he has been given a reasonable opportunity of being heard in respect of the charge brought against him. তাহলে তো এই দুটোই তো ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে both 1 and 2 are correct। এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে এই যে দুটো সেফগার্ডস, এই দুটো সেফগার্ডস কিন্তু যারা আর্মড ফোর্সে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, অনলি ফর সিভিল সার্ভেন্ট এবং সিভিল ক্যাপাসিটিতে যারা কাজ করছে। ওকে, চলে আসি 11 নম্বর প্রশ্ন। হ্যাঁ, গুড ইভিনিং টু অল অফ ইউ যারা তোমরা ক্লাসে রয়েছো। চলো 11 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। আর্টিকেল 368 ভেরি ক্লিয়ারলি লেজ ডাউন situation in which state legislature have to ratify the piece of legislation before the bill can be received the assent of president. Choose the provisions from the following that requires ratification by 1/2 of the state legislature. I think we all know that যে আমাদের সংবিধানে এমন কিছু অ্যামেন্ডমেন্ট রয়েছে যে অ্যামেন্ডমেন্টগুলো আমাদের করতে গেলে হাফ অফ দ্য স্টেট লেজিসলেচারের র্যাটিফিকেশনের প্রয়োজন আছে। ঠিক আছে, মানে হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার যদি সেই অ্যামেন্ডমেন্টকে র্যাটিফাই না করে তাহলে প্রেসিডেন্ট সেই অ্যামেন্ডমেন্টে কি করবে না, তার সম্মতি দেবে না বা দিতে তিনি বাধ্য থাকবেন না। তো এখানে দেখো অপশনস দেওয়া হয়েছে। উইমেন রিজার্ভেশনস রিসেন্টলি আমাদের পাসড হলো 128 অ্যামেন্ডমেন্ট বিল। অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস রিগার্ডিং শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ফান্ডামেন্টাল সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর হবে হচ্ছে ডি, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। উইমেন রিজার্ভেশনের যে প্রয়োজন নেই সেটা আমরা 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দেখলাম। 128 অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা রাজ্যসভাতে পাসড হলো এবং পাসড হয়ে সেটা আজকে 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর ওপর একটা ডেসক্রিপটিভ মেটেরিয়াল আমি কিছুক্ষণের মধ্যেই আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে আমি দেবো, ওটা একবার দেখে নিও তোমরা। ঠিক আছে, কারণ যেটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে মিসলেনিয়াস আমাদের যে পরীক্ষাটা হতে চলেছে তার তো ডেসক্রিপটিভ রয়েছে এবং সেই ডেসক্রিপটিভে তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ রয়েছে এবং সেখানে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুজের ওপর কি দেয়, প্রশ্ন দেয় যার ওপর লিখতে হয়। তো তার ওপর কিছু বলতে পারো সাহায্য বা হেল্প, যে কিভাবে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, অ্যাপ্রোচটা কি হবে, আমি কিছুটা তোমাদের গাইড করেছি। জাস্ট এরকম একটা দুটো মনে হয় কন্টেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই উইমেন রিজার্ভেশন উপর আর একটা কন্টেন্ট আমি আজ বা কালকের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিও। ওকে, যে কিভাবে এরকম যদি দেয় যে ডিসকাশন উইমেন রিজার্ভেশনস, তো কিভাবে তুমি লিখবে 10 নম্বরের একটা প্রশ্ন বা 15 নম্বরের একটা প্রশ্ন তুমি কিভাবে লিখবে, তোমার প্রেজেন্টেশনটা কি হবে। তো এই একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এরকম সময় অন্তর একটা দুটো মেটেরিয়াল আমি শেয়ার করে থাকি, এর আগেও করেছি। তো এই উইমেন রিজার্ভেশন ওপর একটা কন্টেন্ট আমি আজ বা কালকের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব, দেখে নেবে। আচ্ছা, তো এখানে অ্যান্সারটা হবে সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। ঠিক আছে, উইমেন রিজার্ভেশনের ক্ষেত্রে প্রয়োজন নেই, আমরা 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে দেখেছি। ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রেও প্রয়োজন নেই এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও প্রয়োজন নেই। তাহলে হাফ অফ দ্য স্টেট লেজিসলেচারের র্যাটিফিকেশন
প্রয়োজন কোন ক্ষেত্রে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষেত্রে যদি আমরা কোনো অ্যামেন্ডমেন্ট করি, আমরা যদি অ্যামেন্ডমেন্ট করি 7 শিডিউল, আমরা যদি অ্যামেন্ডমেন্ট করতে যাই লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু হাফ অফ দ্য স্টেট লেজিসলেচারের কি লাগবে? র্যাটিফিকেশনস লাগবে। ওকে, চলে আসি 12 নম্বর প্রশ্ন। ঠিক আছে, চলে আসি 12 নম্বর প্রশ্ন। দেখো বলছে হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? হু ইজ অ্যাপয়েন্টেড বলছে কি, দেখো প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আপন দ্য অ্যাডভাইস অফ ইউনিয়ন ক্যাবিনেট। এটা ধরে রাখলাম কারণ এটা হলেও হতে পারে। সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, এটাও হতে পারে। আচ্ছা, প্যানেল অফ জাজেস অফ সুপ্রিম কোর্ট ইলেক্ট চিফ জাস্টিস ফ্রম অ্যামং দেমসেলফ। এটা হবে না। কেন হবে না? কারণ এখানে ইলেক্ট এই শব্দটা ব্যবহার হয়েছে। এরকম নয় যে সুপ্রিম কোর্টের জাজেসরা তারা নিজেদের মধ্যে থেকে একদম চিফ জাস্টিসকে ইলেক্ট করছে, না, এরকম কোনো প্রসেস নেই। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই লোকসভা, তাহলে ডিও হচ্ছে না। তাহলে এখানে অ্যান্সার হতে পারে এ এবং বি। এ এবং বি দুটোই কিন্তু যদি আমরা বলি ভুল নয় কিন্তু। ঠিক আছে, প্রেসিডেন্ট কি করছে? চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করছে, এবং প্রেসিডেন্টের এই পাওয়ারটা কিন্তু তার এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মধ্যে পড়ে। আর প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কি করবে? মন্ত্রিসভার অ্যাডভাইসে কি করবে? এক্সারসাইজ করবে। দ্যাট ইজ কনস্টিটিউশনাল অব্লিগেশনস। তাই এইটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু দুটো তো উত্তর হবে না। দুটো কি উত্তর হবে? দুটো তো উত্তর হবে না। তো এখানে উত্তরটা কিন্তু হবে হচ্ছে বি। কারণ এখানে তোমাকে দেখতে হবে যে প্রশ্নটা তোমাকে কি করেছে, হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে কে অ্যাপয়েন্ট হবে? তো এখানে একটা বলতে পারো সংবিধানে বলা নেই, এটা একটা কনভেনশন, যেটা হচ্ছে কি যে সুপ্রিম কোর্টের সিনিয়র যিনি জাজ তিনিই হবেন নেক্সট চিফ জাস্টিস। হ্যাঁ, এক দুবার এই প্রসিডিওরটা, এই কনভেনশনটা কি হয়েছে? ব্রেক হয়েছে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেকেন্ড জাজেস কেস, জেনে রাখো এগুলো, সুপ্রিম কোর্ট সেকেন্ড জাজেস কেস 1993, যে কেসে সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিস্টেম কি করেছে? ইন্ট্রোডিউসড করেছে। এই সেকেন্ড জাজেস কেসেই সুপ্রিম কোর্ট এই বক্তব্যটাও পেশ করেছে বা এই রায়টা দিয়েছে যে সিনিয়র জাজ কি হবে? সুপ্রিম কোর্টের হচ্ছে নেক্সট চিফ জাস্টিস। তার মানে কি এই সিনিয়র জাজের নাম কি করা হবে? প্রেসিডেন্টকে রেকমেন্ড করা হবে। আর সেই রেকমেন্ডটা কে করবে? কলেজিয়াম। সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ যিনি থাকবেন তিনিই হবেন নেক্সট চিফ জাস্টিস, কিন্তু সেই সিনিয়র জাজের নাম কলেজিয়াম কি করবে? প্রেসিডেন্টকে হচ্ছে রেকমেন্ড করবে। তাহলে 1993 সেকেন্ড জাজেস কেস, যে কেসে সুপ্রিম কোর্ট কলেজিয়াম সিস্টেম ইন্ট্রোডিউসড করে জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, এই কেসেই সুপ্রিম কোর্ট আর একটা বিষয়কেও বলতে পারো ইন্ট্রোডিউসড করে। সেই বিষয়টা হচ্ছে কি যে সিনিয়র মোস্ট জাজই কি হবে? নেক্সট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে বি। কিন্তু আমি আবারও বলছি এটাও কিন্তু ভুল নয়, কারণ মনে রাখতে হবে যে এই যে জাজেস অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এবং প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কি করে থাকে? মন্ত্রিসভার পরামর্শে হচ্ছে এক্সারসাইজ করে থাকে। কিন্তু আবারও বলছি যে জাজেস শুধুমাত্র মন্ত্রিসভার পরামর্শে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে তা কিন্তু নয়। সেই ক্ষেত্রে প্রেসিডেন্টকে কিন্তু কলেজিয়াম কি করবে? রেকমেন্ড করবে। কলেজিয়াম রেকমেন্ড করবে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। এই জায়গাগুলোকে ভাবনা চিন্তা করে আমাদের সঠিক উত্তর করে আসতে হবে। ঘাবড়ানোর কোনো বিষয় নয় কিন্তু। এই যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা পড়াশোনা করব না, আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আর এই কনসেপ্ট ক্লিয়ারের জন্যই আমাদের কিন্তু প্র্যাকটিস এবং হচ্ছে পড়াশোনা। শুধুমাত্র পড়াশোনাও তোমাকে পারফেক্ট করবে না, শুধুমাত্র প্র্যাকটিসও তোমাকে পারফেক্ট করবে না। প্র্যাকটিস মেক্স, মানে আমরা একটা বলি যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমার কনসেপ্টের দরকার আছে বাবা।
কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তোমাকে প্র্যাকটিসও পারফেক্ট করতে পারবে না, তোমাকে কোনো বইও পারফেক্ট করতে পারবে না, স্বয়ং সংবিধান ভগবানও তোমাকে পারফেক্ট করতে পারবে না। ঠিক আছে, বাস্তব হচ্ছে এটাই। তাই তোমার আগে প্রথমে দরকার কনসেপ্ট ক্লিয়ারেন্স। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করবে, বই তোমাকে পারফেক্ট করবে, টিচার তোমাকে পারফেক্ট করে দেবে। তো প্রথমে একটু কষ্ট করে কনসেপ্ট ক্লিয়ার করো। ঠিক আছে, তো ওই শুধুমাত্র প্র্যাকটিস নট মেক্স আস পারফেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? চলো 13 নম্বর প্রশ্ন কি হবে দেখি। রাইট টু ভোট ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট বাট আ কনস্টিটিউশনাল ওয়ান। হ্যাঁ, একদমই ঠিক আছে। আবার যদি কোথাও দেখো লিগাল বলা আছে তো সেটাকেও ভুল হিসেবে ধরো না। আচ্ছা, প্রিজনার অ্যান্ড আন্ডার ট্রায়ালস ইন ইন্ডিয়া ডু নট হ্যাভ রাইট টু ভোট। হ্যাঁ, একদমই ঠিক আছে। জেল যারা কয়েদি তাদের ভোটাধিকার থাকে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি কারেক্ট স্টেটমেন্ট, এখানে কারেক্ট স্টেটমেন্ট হবে সি, বোথ 1 and 2। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস নয় রাইট টু ভোট। রাইট টু ভোট হচ্ছে কি কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ লিগাল রাইট। প্রিজনার্স অ্যান্ড আন্ডার ট্রায়ালস ইন ইন্ডিয়া ডু নট হ্যাভ রাইট টু ভোট। ঠিক আছে, জেলবন্দি যারা, ঠিক আছে, যারা আসামি দোষী সাব্যস্ত তাদের ভোটাধিকার থাকে না। কিন্তু হ্যাঁ, তারা জেল থেকে বেরিয়ে আসার পর আফটার ফ্রি ফ্রম দ্য জেল they can use their voting right, but during the imprisonment, during the prison time, they cannot exercise their voting right. ওকে, তো এখানে অ্যান্সারটা হবে বোথ 1 and 2। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40। ইজ নট বলেছে, আরে যা আমি দেখিনি তো, ইজ নট বলেছে। Choose the correct statement. Right to vote is not a fundamental right but a constitutive. Prisoner under trial do not have right to vote. Correct বলেছে তো, দুটোই তো ঠিকই তো আছে, সি তো হবে। Right to vote is not a fundamental right but a constitution one. ঠিকই তো আছে, one statement. Right to vote fundamental right নয়, এটা সাংবিধানিক অধিকার। ঠিকই আছে, prisoner and under trial in India do not have right to vote, তো এটাও তো ঠিক আছে। আর এখানে বলেছে চুজ কারেক্ট স্টেটমেন্ট, তো এখানে তো বোথ 1 and 2 তো হবে নাকি? দেখো তো একবার এ কি করে হচ্ছে। তাই না? ভালো করে দেখো, চুজ কারেক্ট স্টেটমেন্ট, তাই না? তো ঠিকই তো আছে, বোথ 1 and 2 তো হবে, নট বলেছে তো, তাই না? চলো চলে আসি। যাই হোক, একটুখানি ভুল ত্রুটি আমারও হয়, তোমাদেরও হয়েছে, সেটা কোনো ব্যাপার নয়। দেখে নি, এমুলুমেন্টস অ্যালাউন্ড প্রিভিলেজ অফ গভর্নর ক্যান বি অল্টার্ড। আচ্ছা, গভর্নরের স্যালারি অ্যালাউন্স প্রিভিলেজ কে পরিবর্তন করতে পারবে? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পাসড বাই সিম্পল মেজরিটি ইন পার্লামেন্ট। আচ্ছা, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পাসড বাই স্পেশাল মেজরিটি ইন পার্লামেন্ট। আচ্ছা, constitutional amendment passed by special majority in parliament and ratified by one half of the state legislature। না, দরকার নেই স্টেটে র্যাটিফিকেশনের। by an ordinary legislative process that does not require constitutional amendment। ঠিক আছে, by an ordinary legislative process that does not require constitutional amendment। কি হবে উত্তর? দেখা যাক, দেখি কি হয় উত্তর। কি বলছে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট পাসড বাই সিম্পল মেজরিটি ইন পার্লামেন্ট। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিম্পল মেজরিটি। দেখি কি হয় উত্তর। এখানে দেখছি ম্যাক্সিমাম উত্তর তোমরা দিচ্ছ হচ্ছে ডি। ঠিক আছে, তো এখানে উত্তরটা কিন্তু হবে হচ্ছে ডি, বাই অ্যান অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস দ্যাট ডাজ নট রিকোয়ার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। গভর্নরের এমোলুমেন্টস অ্যালাউন্ড প্রিভিলেজ মানে গভর্নরের কন্ডিশন অফ অফিস, এটা আমরা কি করতে পারি? অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমেই এটাকে আমরা অ্যামেন্ড করতে পারি। এর জন্য আমাদের সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস দ্যাট ডাজ নট রিকোয়ার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট।
ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। ঠিক আছে, চলো দেখো কি বলছে। উইথ রেফারেন্স টু ডিফেকশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ডিফেকশনের উপর দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে কোনটা হচ্ছে ট্রু। দেখো আবারও দেখে নাও, এখানে কিন্তু বলেছে ট্রু। ডিফেকশনের উপর দুটো স্টেটমেন্ট। প্রথমটা কি বলছে, an independent member of Lok Sabha becomes disqualified if he join any party after 6 months from the date on which he takes his seat. Acha, a nominated member of Lok Sabha become disqualified if he join any party anytime. আচ্ছা হ্যাঁ, এবার এখানে বলি, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্দল। একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার যে সময় সে রাজনৈতিক দলে যোগদান করবে তার যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপ বাতিল হবে। এরকম নয় যে 6 মান্থ পর জয়েন হলে তার মেম্বারশিপ বাতিল হবে আর 6 মান্থের আগে জয়েন করলে বাতিল হবে না, তা কিন্তু নয়। এখানে দেখো কি বলেছে, আফটার দ্য 6 মান্থ, তাহলে বিফোর 6 মান্থ, তাহলে বিফোর 6 মান্থ যদি সে পলিটিক্যাল পার্টিতে জয়েন করে একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, তাহলে তার সদস্যপদ বাতিল হবে না? ভুল তো। বলছে একজন নির্দল যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করে যে কোনো সময়, তার সদস্যপদ গ্রহণের 6 মাস আগে বলো বা 6 মাস পরে বলো, তার সদস্যপদ বাতিল হবে। হ্যাঁ, নমিনেটেডদের ক্ষেত্রে কি বলা আছে, যে একজন নমিনেটেড মেম্বার যেদিনকে সে হাউসের দায়িত্ব নিল অ্যাজ এ মেম্বার হিসাবে, সেই দিন থেকে 6 মাস পর যদি সে কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে তার সদস্যপদ বাতিল হবে। কিন্তু 6 মাসের মধ্যে যদি সে কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে তার কিন্তু সদস্যপদ বাতিল হবে না। কার? নমিনেটেড। তাহলে নমিনেটেডদের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন আছে, যে দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে যদি তারা কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে তার সদস্যপদ বাতিল হবে না। 6 মাস পর গিয়ে যদি যোগদান করে তাহলে সদস্যপদ বাতিল হবে। তাহলে যদি আমি এখানে দেখি দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে রং, ইজ নট ট্রু, তাই এখানে অ্যান্সারটা হবে নাইদার 1 নট 2। আমি আবারও বলছি, একজন নির্দল সে যে কোনো সময় যদি রাজনৈতিক দলে যোগদান করে তার সদস্যপদ বাতিল হবে। কোনো রিল্যাক্সেশন একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বারকে দেওয়া নেই, কিন্তু একজন নমিনেটেডকে একটা রিল্যাক্সেশন দেওয়া আছে। সেই রিল্যাক্সেশনটা কি, যে একজন নমিনেটেড যেদিনকে সে দায়িত্ব নিল সেই দিন থেকে 6 মান্থের মধ্যে যদি সে কোনো রাজনৈতিক দলে যোগদান করে তাহলে তার সদস্যপদ বাতিল হবে না, কিন্তু আফটার 6 মান্থ যদি জয়েন করে তাহলে বাতিল হবে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে নাইদার 1 নর 2। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে এখানে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে এই জায়গাগুলোর ক্ষেত্রে আমি বলে দিই যে অনেক সময় আমরা এখানে ইজ নট কারেক্ট বলেছে নাকি কারেক্ট বলেছে নাকি ট্রু বলেছে না রং বলেছে, তো সেটাকে না আমরা একটুখানি গোল করে দেব। তার ফলে কি, যে তোমার একটা স্ট্রাইক হয়ে গেল তোমার মাইন্ডে, জানা আমাকে কারেক্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। বা তোমার যদি মাথা থেকে বেরিয়েও যায়, তুমি যখন প্রশ্নটা দেখবে হাইলাইট করা মানে কি, যে চট করে ব্যাপারটা চলে গেল কারেক্ট ব্যাপারটা। Only a member of Rajya Sabha can contest for office of Vice President of India. Only a member of Rajya Sabha, ভুল তো। ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে লোকসভা রাজ্যসভা দুটো হাউসের মেম্বারই কি করতে পারে, কন্টেস্ট করতে পারে। এরকম নয় যে ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার কোনো সদস্য হবে, তাই না? All members of Rajya Sabha are not elected by state legislative assemblies. বলছে রাজ্যসভার সমস্ত মেম্বার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা নির্বাচিত হয় না। হ্যাঁ ঠিকই তো, কারণ রাজ্যসভাতে তো কিছু মেম্বার নমিনেটেড হয় 12 জন। তাহলে এটা আমরা বলতে পারি কারেক্ট, তাই না? কিন্তু দেখে নি সি অ্যান্ড ডি আবার কি আছে। Constitution of India explicitly prohibit the appointment of a nominated member Rajya Sabha to a post of vice president. না, এরকম কোনো প্রহিবিশনস তো আমাদের সংবিধান থেকে নেই। এরকম কোনো প্রহিবিশন কি আমাদের সংবিধান থেকে আছে
যে রাজ্যসভার কোনো মেম্বার ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না, এরকম তো কোনো প্রহিবিশনস নেই, তাহলে সিটা তো রং। While a candidate to the Lok Sabha can contest from any state in India, a candidate to the Rajya Sabha should ordinarily be resident of state from where he is contesting. এটাও ভুল। হ্যাঁ, এক সময় এটা ছিল যে লোকসভা নির্বাচন আমরা ভারতবর্ষের যে কোনো রিজিয়ন থেকে, যে কোনো স্টেট থেকে আমরা কন্টেস্ট করতে পারি, কিন্তু রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে কি বলা ছিল যে আমি যে স্টেটের রেসিডেন্ট, আমি যে স্টেটের বাসিন্দা, আমি সেই স্টেট থেকেই রাজ্যসভা নির্বাচন কন্টেস্ট করতে পারবো। কিন্তু এখন বর্তমানে সেটা নেই। আজকে বর্তমানে আমরা রাজ্যসভা নির্বাচনও যে কোনো স্টেট থেকে আমরা কন্টেস্ট করতে পারি। তাহলে এখানে অ্যান্সার তো বি হচ্ছে, কারণ অল মেম্বার্স অফ রাজ্যসভা আর নট ইলেক্টেড বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সাম মেম্বার্স অফ রাজ্যসভা আর নমিনেটেড বাই প্রেসিডেন্ট, এবং সেটা কত 12 জন। তাহলে এখানে অ্যান্সারটা বি হচ্ছে, তাই না? ক্লিয়ার? চলো চলে আসি এবার আমরা 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কেস থেকে একটা প্রশ্ন যেটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। In which case did Supreme Court of India hold in a majority judgment that the fundamental rights could not by their very nature be subject to amendment by parliament? মানে কি ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে না, ঠিক আছে? could not by their very nature be subject to amendment by parliament। প্রশ্নটাকে একটুখানি ঘুরিয়ে করা হয়েছে, এখানে শব্দের একটা বলতে পারো কি রয়েছে, মানে জোরালো বা জটিল ব্যবহার রয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট কোন কেসে, কোন জাজমেন্টে এটা বলছে যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে না। তো এটা আমরা প্রত্যেকেই জানি, এটার অ্যান্সারটা হবে কি গোলকনাথ কেস, ঠিক আছে? could not by their very nature be subject to amendment by parliament। হ্যাঁ, গোলকনাথ কেস, ঠিক আছে? পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যামেন্ড করতে পারবে না, এটা সুপ্রিম কোর্ট কোন কেসে বলছে। তো অ্যান্সারটা হচ্ছে এটা বি হবে, 17 অ্যান্সার বি হবে, ঠিক আছে? এটা কিন্তু বলছে না যে ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে, এটা সুপ্রিম কোর্ট কোন কেসে বলছে তা কিন্তু নয়। এটা কি বলছে? দ্য ফান্ডামেন্টাল রাইটস কুড নট বাই দেয়ার ভেরি নেচার বি সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট। তার মানে কি পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ারের বাইরে। ফান্ডামেন্টাল রাইটস পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ারের বাইরে, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে গোলকনাথ কেস। আমি একবার দেখে নি, দাঁড়াও। ইন হুইচ কেস ডিড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হোল্ড in a majority judgment that the fundamental rights could not by their very nature be subject to amendment? হ্যাঁ, ঠিক আছে, গোলকনাথ কেস। চলে আসি 18 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, within what time should information be provided under RTI in case of life and personal liberty of a person? আমরা প্রত্যেকেই জানি যে আরটিআই যদি আমরা করি তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কি করতে হবে, ইনফরমেশন প্রোভাইড করতে হবে। যে নর্মাল যদি আমরা কোন একটা ইনফরমেশন ক্লেম করি তো 30 দিনের মধ্যে কি করতে হবে, আমাদের সেই ইনফরমেশন দিতে হবে। কিন্তু এখানে কি বলছে, আমরা যে ইনফরমেশনটা ক্লেম করেছি সেই ইনফরমেশনটার সাথে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কোশ্চেন কি রয়েছে জড়িত, ঠিক আছে? দ্য ইনফরমেশন ইজ কনসার্ন অ্যাবাউট লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো সেই ক্ষেত্রে কি বলছে, 48 ঘন্টার মধ্যে কি করতে হবে, ইনফরমেশনস কিন্তু দিতে হবে, 48 আওয়ার্স, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, চলে আসি পরবর্তী যেটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। দেখো কি বলছে, চুজ দ্য ফলোইং রিট দ্যাট ক্যান বি ইস্যুড এগেইনস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেইনস্টে আমরা কোন রিটটা কি করতে পারবো, ইস্যু করতে পারবো? প্রহিবিশন, সার্টিওরারি, ম্যান্ডামাস। prohibition and mandamus, prohibition and certiorari and mandamus। তো চলে আসি প্রথমে প্রহিবিশন আমরা ইস্যু করতে পারি জুডিশিয়াল অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল অথরিটির এগেইনস্টে। মানে কি প্রহিবিশন মানে কি, যখন দেখা যাচ্ছে একটা লোয়ার কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কি করছে, কোন একটা কাজ করছে, তখন হায়ার কোর্ট কি করছে, লোয়ার কোর্টকে সেই কাজটা করা থেকে আটকাচ্ছে। সার্টিওরারি
কোন ক্ষেত্রে ইস্যু হচ্ছে? যখন দেখা যাচ্ছে যে একটা অথরিটি, সেটা জুডিশিয়াল হতে পারে, সেটা কোয়াসি জুডিশিয়াল হতে পারে, এমনকি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, যখন দেখা যাচ্ছে তার এখতিয়ারের বাইরে গিয়ে কি করেছে, কোনো একটা কাজ করেছে, তাহলে স্বাভাবিকভাবেই এখতিয়ারের বাইরে গিয়ে যদি আমরা কোনো কাজ করি, তার মানে কি সেটা তো ইললিগাল, সেটা তো সঠিক নয়, তার মানে কি সেটাকে বাতিল করতে হবে। তাহলে সার্টিওরারি আমরা জুডিশিয়াল, কোয়াসি জুডিশিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টে আমরা আনতে পারি। ওকে, ম্যান্ডামাস আমরা প্রত্যেকেই জানি, ম্যান্ডামাস আমরা আনতে পারি একটা পাবলিক অথরিটি বা পাবলিক একটা বডির এগেনস্টে। যখন দেখা যাচ্ছে যে একটা পাবলিক অথরিটি বা একটা পাবলিক বডি, সে তার যে পাবলিক ডিউটি বা লিগাল ডিউটি সেটা কি করছে না, পারফর্ম করছে না, তখন কোর্ট কি করছে, সেই অথরিটি বা সেই বডির এগেনস্টে ম্যান্ডামাস ইস্যু করছে এবং তাকে ফোর্স করছে, ঠিক আছে, তাকে নির্দেশ দিচ্ছে যে এটা তোমার দায়িত্ব, এটা তোমার কাজ, এটা তোমাকে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে উত্তরটা কিন্তু হবে সার্টিওরারি আর হচ্ছে তোমার ম্যান্ডামাস। এই যে দুটো রিট, এই দুটো রিট আমরা ইস্যু করতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির এগেনস্টে। তাহলে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করে, সার্টিওরারির মাধ্যমে আমরা সেই কাজটাকে কি করতে পারি, বাতিল করতে পারি, বাতিল করে সেটাকে আমরা কারেক্ট করতে পারি। আর ম্যান্ডামাস মানে কি, যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তার কাজ না করে, ম্যান্ডামাস জারি করে আমরা তাকে সেই কাজটা করতে বাধ্য করতে পারি। ঠিক আছে, একটার ক্ষেত্রে কি হচ্ছে, তার কাজ বাতিল হচ্ছে, আর একটার ক্ষেত্রে কি, তাকে একটা কাজ করতে বাধ্য করা হচ্ছে, ঠিক আছে, যেটা তার দায়িত্বের মধ্যে পড়ে। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। ওকে, চলে আসি কোশ্চেন নাম্বার 20। দেখো কি বলছে, ইন দ্য অ্যাবসেন্স অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার হু প্রিসাইড ওভার দ্য ডেলিবারেশনস অফ লোকসভা। এই বিষয়টা আমি অনেকবার তোমাদের আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে। তো এখানে দেখো আমাদেরকে দেখতে হবে এখানে প্রশ্নটা কি আছে। এখানে প্রশ্নটাকে বলেছে অ্যাবসেন্স। এখানে অ্যাবসেন্সের জায়গায় যদি ভ্যাকেন্ট থাকতো তাহলে উত্তরটা কিন্তু অন্যরকম হতো। ভ্যাকেন্ট মানে হচ্ছে পার্মানেন্ট, মানে কি যেখানে স্পিকার বা ডেপুটি স্পিকার রিজাইন করেছে, রিমুভ করেছে, মানে রিমুভড হয়েছে বা তারা মারা গেছে। আর অ্যাবসেন্স মানে কি, অ্যাবসেন্স মানে হচ্ছে টেম্পোরারি। তাহলে এখানে দেখি ওল্ডেস্ট মেম্বার অফ দ্য হাউস, প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন, আর কি বলছে, ওয়ান অফ দ্য মেম্বার অফ হাউস আউট অফ প্যানেল অফ 6 পার্সন নমিনেটেড বাই স্পিকার। হ্যাঁ, এখানে একটা ভুল আছে, এটা 6% হবে না, এটা হচ্ছে 10% হবে, ঠিক আছে, বাট এই ভুলটাকে আমরা এখানে ইগনোর করব, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি। কিন্তু এখানে যদি অ্যাবসেন্সের জায়গায় যদি ভ্যাকেন্ট থাকতো তাহলে উত্তরটা কিন্তু এখানে ডি হতো না। কারণ বলছে যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অফিস যদি ভ্যাকেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কি করবে, লোকসভার একজন মেম্বারকে সাময়িকভাবে লোকসভা পরিচালনার জন্য হচ্ছে অ্যাপয়েন্ট করবে, যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার অফিস কি হয়, ভ্যাকেন্ট হয়। কিন্তু যদি দেখা যায় যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কি অ্যাবসেন্ট, মানে কি টেম্পোরারি, তাহলে সেই ক্ষেত্রে প্যানেল অফ চেয়ারপারসন, যে প্যানেল অফ চেয়ারপারসন স্পিকার কি করে ফর্ম করে, প্যানেল অফ চেয়ারপারসনের সর্বাধিক থাকতে পারে 10 জন মেম্বার। এই 10 জন কারা হবে, 10 জন হবে লোকসভার যারা মেম্বার, যাদেরকে নমিনেট করবে স্পিকার নিজেই, মানে স্পিকার নিজেই নমিনেট করবে। তো এই 10 জনের মধ্যে থেকে, মানে প্যানেল অফ চেয়ারপারসনে যারা রয়েছে তাদের মধ্যে থেকে স্পিকার কি করবে, একজনকে হচ্ছে লোকসভা পরিচালনার জন্য হচ্ছে দায়িত্ব দেবে, যদি দেখা যায় স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনাই হচ্ছে কি আনঅ্যাভেলেবল। ওকে, তো এখানে অ্যান্সারটা ডি। তো ওইটাই আমি বললাম যে এইগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। তোমার মনে হতে পারে যে অ্যাবসেন্স আর ভ্যাকেন্ট ব্যাপারটা তো এক, কিন্তু না, ভ্যাকেন্ট মানে হচ্ছে পার্মানেন্ট, অ্যাবসেন্স মানে হচ্ছে টেম্পোরারি। ভ্যাকেন্ট যদি হয় তাহলে একরকম উত্তর, অ্যাবসেন্স যদি হয় তাহলে আরেক রকম উত্তর। ওকে, এখানে 6%টা ভুল আছে, এখানে হবে হচ্ছে 10%। ওকে, চলে আসি আজকের আমাদের সেশনের লাস্ট প্রশ্ন 2015 PYQ। আচ্ছা, চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং, তার মানে কি এখানেও আবার ইনকারেক্ট। তো দেখে নি, প্রাইম মিনিস্টার প্রিসাইড ওভার দ্য মিটিং অফ কাউন্সিল অফ মিনিস্টার, তো এটা তো ঠিকই আছে। রেজিগনেশন অফ প্রাইম মিনিস্টার মিন্স রেজিগনেশন অফ এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার, হ্যাঁ এটাও ঠিক আছে, ঠিক আছে। প্রাইম মিনিস্টার অ্যালোকেট পোর্টফোলিও টু দ্য মিনিস্টার, এটাও তো ঠিক আছে, আমরা বলবো। আচ্ছা, প্রাইম মিনিস্টার ডিরেক্টলি অ্যাপয়েন্ট এভরিওয়ান ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার, ভুল। প্রাইম মিনিস্টার মিনিস্টারদের অ্যাপয়েন্ট করে না, মিনিস্টারদের অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজে। এর মানে এটা নয় যে প্রাইম মিনিস্টার মিনিস্টারদের অ্যাপয়েন্ট করছে,
তার জন্যই এখানে ডিটা হচ্ছে গিয়ে তোমার ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, তো 2015 সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট সোমবার আমি তোমাদের সাথে আলোচনা করব 2016 সালের হচ্ছে প্রশ্ন নিয়ে, এবং আমি আবারও বলছি 10ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রত্যেক বুধবার 6:30 থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ক্লাস, পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর হচ্ছে ক্লাস। তো আজকের মতো ক্লাস এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা প্রশ্ন নিয়ে আমার একটুখানি ডাউট আছে, ঠিক আছে, ওই যে গভর্নরের ওই যে প্রশ্নটা, ঠিক আছে, গভর্নরের প্রশ্নটা নিয়ে আমার একটুখানি ডাউট আছে। তো আমি একবার ওইটা একটুখানি দেখে নেব। আমি এখানে উত্তরটা ডি করেছি, কারণ আমার মনে হচ্ছে এখানে ডি উত্তর হবে, কিন্তু কোথাও গিয়ে আমার একটা খুঁতখুঁতানি কিরকম একটা করছে। ঠিক আছে, কোথাও গিয়ে আমার একটা খুঁতখুঁতানি কিরকম একটা করছে, মানে একটু হলেও বলতে পারো 1% আমার একটু ডাউট আছে। তো এটা আমি একবার দেখে নিয়ে আমি নেক্সট সেশনে যদি এর উত্তর চেঞ্জ হয় তো আমি নেক্সট সেশনে সেটা হচ্ছে ক্লিয়ার করে দেব। ঠিক আছে, আমি এখানে ডি উত্তর নিয়েছি, কিন্তু কোথাও গিয়ে একটা সন্দেহ বা একটা বলতে পারো প্রবলেম একটুখানি হচ্ছে আমার। তো আমি একবার দেখে নেব, যদি দেখা যায় যে ডি হবে না, অন্য কোনো একটা উত্তর হবে, তো সেটা আমি তোমাদের নেক্সট যে সেশন রয়েছে, মানে হচ্ছে কামিং মন্ডের দিন আমি সেটা ক্লিয়ার করে দেব। আর যদি চেঞ্জ না হয় তো ভালোই, এখানে যেটা আমি করেছি উত্তর ডি, তো সেটাই ফাইনাল। ঠিক আছে, তো চেঞ্জ হলো কি হলো না, ঠিক আছে, এই ইনফরমেশনটা, এই তথ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের নেক্সট যে ক্লাস রয়েছে মানডে 5:30 PM ওই মন্ডের ক্লাসে। ঠিক আছে, আমি আবারও বলছি আমার 1 থেকে 2% ডাউট আছে, এরকম নয় যে মানে 90% ডাউট, এটা 1% আমার কিরকম একটা ডাউট একটুখানি লাগছে। তো আমি সেটা একটু ক্লিয়ার হয়ে গিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, ইউটিউবেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, ইউটিউবেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক বুধবার ওয়েনেসডে 6:30 PM থেকে। ঠিক আছে, একটুখানি তোমরা যারা আমার গ্রুপে আছো, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে আছো, যদি কেউ না থেকে থাকো জয়েন করে যেও। তোমরা যারা গ্রুপে আছো, আমি গ্রুপে সমস্ত নোটিশগুলো আমি দিয়ে দিই যে অ্যাপসে আমার কি হতে চলেছে বা ইউটিউবে আমার কি হতে চলেছে। তো একটুখানি গ্রুপটাকে একটুখানি ফলো রেখো, দেখবে এই গ্রুপেই কিন্তু আমি এটা নোটিশটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, যে ওয়েনেসডে 6:30 PM থেকে, ঠিক আছে, এই জানুয়ারি আমাদের ক্লাস হবে কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, হ্যাঁ, সার্টিওরারি একসময় শুধুমাত্র জুডিশিয়াল এবং কোয়াসি জুডিশিয়াল অথরিটির ক্ষেত্রে অ্যাপ্লাই হতো, পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির ক্ষেত্রে। ঠিক আছে, একসময় প্রহিবিশন এবং সার্টিওরারি এটা শুধুমাত্র জুডিশিয়াল বলতে পারো অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাপ্লাই হতো, বাট পরবর্তীতে সার্টিওরারিকে কি করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির ক্ষেত্রে। ঠিক আছে, তো একসময় প্রহিবিশন এবং সার্টিওরারি অনলি অ্যাপ্লিকেবল টু জুডিশিয়াল অথরিটি, বাট নাও সার্টিওরারি অলসো এক্সটেন্ডেড টু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। ঠিক আছে সায়ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আর আমি আবারও বলবো সবাই ভালো করে পড়াশোনা করো, আর কোথাও যদি কোনো ডাউট হয়, ঠিক আছে, অবশ্যই আমাকে সেটা জানিও, কারণ দেখো ডাউট আমাদের হতে বাধ্য। দেখলে তো আমারও একটা প্রশ্ন আমি উত্তর করেছি, সেই উত্তরটা নিয়ে আমারও কিন্তু ডাউট আছে, তো আমাকেও ক্লিয়ার হতে হবে। এরকম নয় যে আমরা সম্পূর্ণ নির্ভুল হতে পারবো, কখনোই আমরা সম্পূর্ণ নির্ভুল হতে পারবো না বা পারি না, অসম্ভব। তাই সেই ক্ষেত্রে সবসময় কিন্তু আমাদেরকে কি করতে হয়, আমাদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করতে হয়, যে আমি এটা ভাবছি। ঠিক আছে, হ্যাঁ, সবকিছু শেয়ার করা যে প্রয়োজন তা কিন্তু নয়, কিন্তু যেখানে প্রয়োজন আছে যে না আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা এটা শেয়ার করা যেতে পারে, অবশ্যই সেটা শেয়ার করা উচিত। কারণ তুমি ঠিক কি তুমি ভুল সেটা কিন্তু জানার প্রয়োজন আছে। ঠিক আছে, এবং তার জন্য আমাদের ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। কেউ তো একজন থাকবে যে তোমাকে বলবে হ্যাঁ তুমি যেটা ভাবছো তুমি যেটা করছো সেটা ঠিক না ভুল, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা নিজেদেরকে সেই জায়গা থেকে কি করতে পারবো, কারেক্ট করতে পারবো। কিন্তু যদি আমরা সবসময় এই হীনমন্যতায় ভুগি যে আমি আমার একটা সমস্যা, আমি আমার একটা ডাউট
আমি শেয়ার করছি, এই কারণে কেউ আমাকে নেগেটিভলি আমাকে জাস্টিফাই করবে, ভাববে। অনেক সময় এই কারণে আমরা কি করতে পারি না, আমরা আমাদের ডাউটগুলো, আমরা আমাদের অসুবিধাগুলো শেয়ার করতে পারি না, তার ফলে আমরা অনেক সময় অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। ঠিক আছে, তো সেই সমস্যার মধ্যে আমরা কখনোই আমাদেরকে ফেলবো না। যখনই 1%ও ডাউট হবে কোনো একটা বিষয়ে, আমরা সেটা শেয়ার করব, আমি ক্লিয়ার হয়ে যাব, যাতে আমার মধ্যে কোনো রকম কোনো ডাউট না থাকে, যাতে আমি একদম ফ্রি মাইন্ডে, ঠিক আছে, আমি যাতে পড়াশোনাটা করতে পারি। সবসময় যদি নিজের মধ্যে একটা ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে কখনোই দেখবে সেই হাজারো পড়েও গিয়েও মনে হবে যে আমার পড়া হচ্ছে না। কারণ কি, তোমার ওটা ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে, তোমার ওখানে ব্লক হয়ে আছে, ওই ব্লকটাকে ক্লিয়ার করতে হবে। তার জন্যই ওই যে আমি বললাম না যে গভর্নর ওই যে প্রশ্ন, 1% হলেও আমার ডাউট আছে, তো ওই 1% ডাউট আমি এই ক্লাস এন্ডের পরই আমি ক্লিয়ার করব। এবং যদি দেখা যায় যে না ওটা ঠিকই আছে, তার মানে কি আই এম রিল্যাক্সড। আর যদি দেখা যায় যে না কোথাও ভুল হয়েছে, আমি রিল্যাক্সড হব সোমবার, যেদিনকে আমি তোমাদেরকে সঠিকটা বলবো। যদি দেখা যায় আমি ভুল উত্তর করেছি, যেদিনকে আমি তোমাদেরকে উত্তরটা বলবো যে না আমি গভর্নর উত্তরটা ভুল বলেছি, এটা হচ্ছে সঠিক উত্তর, আমি সেই দিনকে ক্লিয়ার হব। ঠিক আছে, তো ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে, তাই ডাউট সবসময় আলোচনা করো, ক্লিয়ার হও। ওকে, চলো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর অবশ্যই ক্লাস যদি ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, যেটা বলি সবাই। ঠিক আছে।